কিভাবে আপনি ৬২ সনে মঞ্চে সম্পৃক্ত হলেন এবং ৬৬ বা ৬৭ সনে আপনি টেলিভিশনে সম্পৃক্ত হলেন? ৬২ সনে আমার এক বন্ধু ছিল এখতিয়ার হাসান মিলন, তার সূত্র ধরেই পরিচালক খসরু নোমানের সঙ্গে আমার পরিচয় হয়। তো তখন উনি নাটকে অভিনয় করার একটা প্রস্তাব দেন যে আমি তো অভিনয় যাই না, আপনাকে জানতে হবে না, আমি অভিনয় করিয়ে নেবো। আচ্ছা। এবং পরিচালক খসরু নোমান, উনি চলচ্চিত্র পরিচালকও, বর্তমানে লন্ডন প্রবাসী, তিনি আমাকে অভিনয় করিয়েছিলেন। তারপরে সম্ভবত ৬৩ বা ৬৪ সালে মরহুম কাজী খালেক ভাই তার একটা ডকুমেন্টারি ছবিতে আমাকে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন। সেটা লেবার ডাইরেক্টরের উপর একটা ইসের ক্যারেক্টার, মিল সুপারভাইজার ক্যারেক্টার। সেখানে একটা মজার ঘটনা ঘটেছিল যে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়ালাম তখন হঠাৎ করে খালেক ভাই বললেন, এই ছেলে দাঁড়াও, তুমি কি ক্যামেরার সামনে কখনো অভিনয় করেছো? আমি জি না ভাই, কখনো করিনি। টাকা দাও। কিসের টাকা? সবাইকে মিষ্টি খাওয়াতে হবে তো। আমার কাছে তো ১৫ টাকা আছে। হ্যাঁ, ওটাই দাও। তুমি ১৫ টাকা নিয়ে বোধহয় আরো কিছু ইটি করে সেই গোদনাইল টেক্সটাইল মিলে সবাইকে মিষ্টি খাইয়েছেন। এটা কত ৬৪ বা ৬৩ সনে? ৬৪ এরকম সময়। অভিনয় শেষে যখন ২ দিন এখানে কাজ করেছি, বেরিয়ে আসার পরে বলছে, ভাই আমার তো কাজ শেষ হয়ে গেছে, আমি কি চলে যাবো? চলে যাবে? আচ্ছা যাও, পকেটে। তো তখনকার দিনে মনে করেন যে ১৫-২০ টাকা হলে ১ মাস খাওয়া যায়। সেই সময় আমি মনে করলাম যে টাকা কি দিচ্ছে না, ২-৩ টাকা দিতে পারে। বাইরে বেরিয়ে এসে দেখি যে ৩০ টাকা দিয়েছে। আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম যে আমি চিন্তাধারার সঙ্গে তাকে আমি মেলাতে পারিনি। এত বড় মানুষ ছিলেন উনি। আরেকটু শুনবো, মানে এটা নিশ্চয়ই স্টোরিটা এখানেই শেষ নয়, আরো অনেকখানি আছে, বাকিটুকু শুনবো। কিন্তু একটা ফোন চলে এসছে অনুষ্ঠানের শুরুতে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো হ্যালো ভাই, আমি নূর মোহাম্মদ মনি বলছি। জি ভাই। কথা বলতেছি। জি বলুন। আসসালামু আলাইকুম শাকা ভাই। জি ভাই। হ্যালো হ্যালো। হ্যাঁ সামনে। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, কে বলছিলেন? জি বলেন। ভাই আমার নাম নূর মোহাম্মদ মনি। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শাকা ভাই, ভালো আছেন? জি, আল্লাহ রাখছে আপনার দোয়ায়। আপনি ভালো থাকুন, আপনি দীর্ঘজীবী হন। জি। আপনার শরীর কেমন আছে মনি ভাই? হ্যাঁ ভালো ভালো। বাবার সবাই ভালো আছে? আমি খুব খুশি, আপনার মতো একজন বার্ষিকাল শিল্পী টিভি দেখেছি। জি। আপনি শুধু একজন ভালো অভিনয় শিল্পী নন, আপনি একজন ভালো মানুষ। মনি ভাই, ওই যে আপনার যে ছবিটা সম্পর্কে, অভিনয় সম্পর্কে আবিদ হাসান বাতুল, মরহুম আবিদ হাসান বাতুল যে প্রশংসা করেছিলেন আমাকে, ওই ছবিটার নাম যেন কি ছিল? ওটা মা বাপ না, প্রেম প্রতিশোধ ভাই। প্রেম প্রতিশোধ। হ্যাঁ, প্রেম প্রতিশোধ। ওই ছবিটাতে মরহুম আবিদ হাসান বাতুল আমাকে প্রশংসা করেছে, মনে আছে বোধহয় আপনার? হ্যাঁ, ওটা তো আপনার তো একটা ডাকাতের চরিত্র অভিনয় করেছিলেন আপনি। চরিত্র অভিনয় করেছিলেন, অসাধারণ অভিনয় করেছিলেন। আচ্ছা শাকা ভাই, জি, আপনি শুধু একজন ভালো অভিনয় শিল্পী নন, আপনি একজন ভালো মানুষও, বারবার বলছেন। এটা আল্লাহর অশেষ রহমত। বড় অভাব। জানি না ভালো মানুষ কিনা, তো মানুষ হতেই পারিনি। ভালো মানুষ তো অনেক পরের প্রশ্ন। হ্যাঁ, মানুষই হতে পারলাম না, তো ভালো মানুষ তো অনেক পরের ব্যাপার। না না, আমার কাছে আপনি অবশ্যই অনেক বড় শিল্পী। হয়তো আপনি সেরকম সুযোগ পান নাই, সেটা আলাদা কথা। মানুষের জীবনে হয়, অনেক ভালো ভালো শিল্পী অনেক সময় অনেক সুযোগ পায় না, তাদের প্রতিভার বিকাশ হয় না। জি, দেখ আমরা চেষ্টা করছি যে আপনাকে কিছু চরিত্র দিতে, এবং আপনার সততার সহিত ছেলে রূপায়ণ করেছি। আপনি ভালো থাকুন। জি, আপনিও ভালো থাকুন। আল্লাহ মালিক, আল্লাহ আপনাদের সহায় হন। অনেক অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। সম্ভবত চলচ্চিত্র পরিচালক ছিলেন। জি। আচ্ছা, তো একটা বিষয় যে আমরা যে ফোনটি নেবার আগে আমরা বলছিলাম যে মানে শুনছিলাম আপনার কাছ থেকে যে আপনার সেই স্টোরিটা, যে আপনি কিভাবে আসলে কাজ শুরু করলেন, তো তারপরে আপনি টেলিভিশনে যোগ দিলেন। হ্যাঁ, টেলিভিশনটা 66-এর শেষের দিকে বোধহয়, 67-এর প্রথম দিকে হতে পারে। ডিআইটি বিল্ডিংয়ে গিয়েছিলাম কি একটা কাজে, হঠাৎ ফরিদ আলী ভাইয়ের সঙ্গে দেখা। তো ফরিদ আলী ভাই হঠাৎ জিজ্ঞেস করলেন যে টেলিভিশনে নাটক করবি? আমি যে টেলিভিশনই দেখিনি, তো নাটক করবো কি, কেন তোর কিছু দেখতে হবে না, তুই চল। আমি যে আমার তো বুক দুরু দুরু করছে, কি করবো না। নিয়ে গেল। তখন সম্ভবত জামান আলী খান সাহেব ছিলেন, আর খালেদা ফামি, অলিউল্লাহ ফামি, আবদুল্লাহ মামুন এবং মুস্তফা মানোয়ার সাহেব। সেখানে অডিশন নেওয়ার পরে
ওনারা খুব খুশি হলেন, বললেন যে না একটা ভালো কণ্ঠস্বর পাওয়া গেছে। সে থেকেই আমি টেলিভিশনে নিয়মিত অনেক অভিনয় করেছি, ডিআইটিতে এবং রামপুরে তো করেছি। এখানে রিয়াজউদ্দিন বাদশাহ এবং আবদুল্লাহ ইউসুফ ইমাম, আলিমুজ্জামান দুলু, এনাদের সহযোগিতা পাইনি এমন কোনো শিল্পী বলা যায় না। তখন তো সম্প্রচারটা আসলে সরাসরি হতো না টেলিভিশনে, ডিআইটিতে সরাসরি হতো ডিটিতে সরাসরি সম্প্রচার হতো। বেশিরভাগ। আচ্ছা, সেখানে মনে করেন যে আমরা ওই স্বল্প পরিসর হলেও আমরা ফ্লোর ঝাড়ু দিয়েছি, রিকুইজিট সেট করেছি, সঙ্গে সঙ্গে এদিকে শর্ট হচ্ছে, ওদিকে ই করলাম, রিকুইজিট সেট করলাম, আবার ওখানে চলে গেলে এদিকে করলাম, এভাবে নাটক আমরা করেছি সেখানে। আপনার আসলে যদি আমি কাজ সম্পর্কে জানতে চাই তাহলে আপনার অনেক কাজ আছে, কিন্তু আজকে আমরা বেসিক্যালি আপনাকে নিয়ে আসলে বসেছি এই জন্য আপনার কাছ থেকে শোনার জন্য যে আসলে আপনারা কিভাবে কাজ করতেন তখন। কারণ আমাদের এখন হয়তো অনেকগুলো চ্যানেল হয়েছে, প্রায় 27-28টি চ্যানেলের মতো হয়েছে, তারপর ইনস্ট্রুমেন্টের দিক থেকে মানে টেকনোলজির দিক থেকে আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু আপনারা করেছেন স্বল্প টেকনোলজির সাথে আপনারা কাজ করেছেন এবং চ্যানেল ছিল মাত্র একটি, কম্পিটিশনও অনেক বেশি ছিল। আপনার কাছে কি মনে হয় যে এই যে এখনকার যে কাজগুলো হচ্ছে বা আপনাদের সময় তখন কাজ হয়, আপনি নিজে আসলে এখানে পার্থক্যটা কোথায় দেখতে পাচ্ছেন? আমাদের কি আসলে মানে মানের দিক থেকে আমরা অনেক এগিয়েছি, নাকি আসলে যদি বলি পরিমাণের দিক থেকে আসলে এগিয়েছি? টেকনিক্যালি আগে যেতে তো অনেক ডেভেলপ হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা, যে একটা কথা আছে, বিজ্ঞান এনে দিয়েছে গতি কিন্তু মানুষের আবেগ কেড়ে নিয়েছে। সেরকম তখনকার দিনে সবার ভিতরে একটা আন্তরিকতা ছিল, সে প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী, সবার ভিতরে একটা মানে কাজ করতে হবে সেই অনুপ্রেরণা নিয়ে তারা কাজ করতেন। আর এদিনই কাজ করতে হবে, আচ্ছা ঠিক আছে চলো কাজ শেষ করি, মানে অনেকটা কমার্শিয়ালের মতো দায় সারা গোছের কাজ। আর ভালোবাসার জিনিসটা এখন আর সেই আগের মতো নাই। আগে যেরকম মানুষ অন্তর দিয়ে মানুষকে ভালোবাসতো, সেই আন্তরিকতার বড় অভাব হয়ে গেছে। তারও অবশ্য কারণ আছে, কারণ সবারই তো আর্থিক সংগতির পেছনে ছুটতে হচ্ছে ডে নাইট। এটা করতে গিয়ে অনেক সময় তার মানে প্রিয়জনকেও সে হারিয়ে ফেলছে বা প্রিয়জনের সান্নিধ্য করতে পারছে না, এটাও হয় অনেক সময়। আচ্ছা, আরেকটি ফোন আছে, ফোন নিব। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কে আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আমি একটু জামিলুর রহমান সাহেবের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, নামটি একটু বলে তারপর প্রশ্ন করুন। আমার নাম সুব্রত। হ্যাঁ, সুব্রত কেমন আছো? আছি, ভালো আছি। মরহুম, আজকে তো আর মরহুম বলতে পারছি না, তবু বলে ফেললাম। এটা না বললে তো তোমার ভবিষ্যতে মারা যাবো তো, তা অসুবিধা নেই। তাছাড়াও মানে অন্তত শতেক ছবি তো মরেছি তো। কাজ কম হয়, দেখা হয় না, কথাও খুব কম হয়, তবু আজকে তোমাকে এই মুহূর্তে 21 টিভির এই অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগছে। তবু তোমার সম্পর্কে বলি, অনেকে জানে না, তুমি জানো তোমাকে অভিনয় করতে দেখে, তুমি যে কি বই প্রেমী এবং তুমি যে কত কত বই পড়ো এবং তোমার যে জ্ঞান, আমার মনে হয় আমাদের চলচ্চিত্র জগতে চলচ্চিত্র শিল্পী হিসেবে সেই জ্ঞান আমরা অনেক কমই রাখি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে সবাইকে অন্তত জানাতে পারলাম যে তুমি কতটা বই পড়ে এবং কতটা বই পাগল। যে যখনই বাইরে যায় তুমি সবাইকে শুধু বই আনার জন্য অনুরোধ করো, কিন্তু আমরা সবসময় তা রাখতেও পারি না অনেক সময়। এই জিনিসটা আমাকে খুব আলোড়িত করে, খুব ভালো লাগে। এখন শেষ বসে বই পড়েই বা কি লাভ হবে? এখন তো বিদায় লগ্নে চলে এসেছি, বিদায় ঘন্টা বাজছে। হ্যাঁ, তো ঠিক আছে, অনুষ্ঠান করো, বেশি করে ভালো লাগছে তোমাদের দেখে অনেকদিন পর। ভালো থেকো। ঠিক আছে, আবার ফোন করে বিরক্ত করবো, কথা বলবো। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ফোন করবার জন্য। আমরা আপনার কাছ থেকে আরো অনেক কথা শুনবো, অনেক কিছু জানবো আমাদের এই মিডিয়া সম্পর্কে, কিন্তু ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, কথা হচ্ছিল অভিনয় শিল্পী জামিলুর রহমান শাখার সাথে। সময় হলো ছোট্ট একটি বিরতির, এক্ষুনি ফিরছি, 21-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের 21-এর সন্ধ্যা তারার অতিথি অভিনয় শিল্পী জামিলুর রহমান শাখাকে সাথে নিয়ে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। বিরতিতে যাবার আগে শুনছিলাম আপনার পেছনে সেই গল্প, যে কিভাবে আপনি এসেছিলেন।
প্রায় 600-রও বেশি চলচ্চিত্রে আপনি কাজ করেছেন। জি। মানে এটা আসলে চিন্তাই করা যায় না, আমাদের মতো জায়গায় আমরা চিন্তাই করতে পারি না যে 600-রও বেশি চলচ্চিত্র আপনি কাজ করেছেন। এক একটা চরিত্র, এক একটা চলচ্চিত্র ছিল এক এক রকম, সেই চলচ্চিত্রের আবার এক একটা চরিত্রও ছিল এক এক রকম। আর ম্যাক্সিমাম সময় আপনাকে দেখা গেছে যে আপনি যারা হিরো বা হিরোইন ছিলেন তাদের বাবা মা হিসেবে কাজ করেছেন। তো সেই হ্যাঁ, তো এই যে চলচ্চিত্রের যে একটা অভিজ্ঞতা, এতদিন পরে যদি এসে আপনাকে জিজ্ঞেস করি যে আসলে কেমন ছিল সেই জার্নিটা আপনার, যে এত চলচ্চিত্র আপনি করেছেন, এত চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত ছিলেন, এত ডিরেক্টর, এত প্রডিউসার, এত আপনার কো আর্টিস্ট যারা তাদের সাথে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? ডিরেক্টরদের তো করা যাবে না, সেটা হলো যে ডিরেক্টররা সর্ববিষয়ে সর্বশাস্ত্রে যিনি দক্ষ তিনি পরিচালক হবার যোগ্য। সেই দিক থেকে আমাদের দেশে সব পরিচালকই এরকম, এবং ওনাদের সাথে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার। কখনো কোনো পরিচালকের কাছ থেকে বকা শুনতে হয়নি বা কোনো শুনতে হয়নি। সেদিক থেকে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আর বর্তমান যারা শিল্পী আছে তারাও সঙ্গে সঙ্গে আমাদের সাথে কোঅপারেট করে, বিশেষ করে আমার সাথে। মানে দ্বন্দ্ব কার সাথে হয়নি আমার কখনো। আমার জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ছিল শহীদুল ইসলাম খোকনের একটা ছবি, সম্ভবত কক্সবাজারে গিয়েছিলাম শুটিং এ, কি একটা ছবির নামটা মনে নেই। আমি একটা প্যারালাইজ চরিত্রে অভিনয় করছিলাম, আমার কোয়ার্টে ছিলেন খলিল ভাই। তো সেই খলিল ভাই আমার সেই অভিনয় দেখার পরে আমি যখন অভিনয় করে তার সামনে গেলাম, তখন দেখে শেষ হওয়ার পর, শটটা শেষ হওয়ার পরে বললো যে শাখা, আমি যদি কখনো এই ধরনের কোনো চরিত্র পাই আমি আপনাকে অনুসরণ করব। খলিল ভাই সবাইকে আপনিই বলতেন, তুমি বলতেন খুব কম। এত বড় মনের শিল্পী খুব কমই দেখা যায়। কিছুদিন আগেই তাকে হারিয়েছি, মাত্র কিছুদিন আগেই তাকে হারালাম। জি, আপনি অনেক আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন বুঝতে পারছি। সেই জায়গা থেকে যদি একটু জিজ্ঞেস করি যে একটা সময় চলচ্চিত্র এমন একটা জায়গায় ছিল যখন মানুষের রিক্রিয়েশনের একটা মাত্রই জায়গা ছিল, এবং মানুষ তার মানে ভরণ পোষণ, খাওয়া দাওয়া, কাপড় চোপড় কেনার পরে যে দুটো টাকা জমাতে পারতেন সেটা দিয়ে হয়তো চলচ্চিত্র দেখতে যেতেন, এমন একটা চলচ্চিত্র এমন একটা জায়গায় ছিল। এবং সেই সময় চলচ্চিত্রের অনেক দোহাই বা অনেক উদাহরণ হয়তো আমরা এখন দেই, যে তখনকার চলচ্চিত্র অনেক ভালো ছিল, তখনকার চলচ্চিত্রের এক ধরনের কাহিনী ছিল, যারা অভিনয় করতেন তারা অনেক বেশি আন্তরিকতার সাথে অনেক কিছু দেবার চেষ্টা করেছেন। এখন সেই জায়গাটা আসলে কতটুকু আপনার কাছে মনে হয় যে চলচ্চিত্র কি সেভাবে কি এগোচ্ছে কিনা? আমরা আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেব, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে আসব। দর্শক কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো হ্যালো, জি, কে বলছিলেন? জি আমি লাকি। আচ্ছা, হ্যাঁ বাবু। হ্যাঁ আব্বা। হ্যাঁ বাবা। আপনার তোমার মেয়ে। সাথে অনেকদিন কথা হয় না। হ্যাঁ, সব ব্যস্ততার মাঝে তো কথা বলা হয় খুব কম। আজই ভালোই। তুমি কি দেখতে পাচ্ছ আমাকে নাকি? একদিন মনে হয়েছে তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কখনো আমাদের মিডিয়াতে আসার জন্য এনকারেজ করো না, এটার কারণ কি বলো দেখি আজকে। তোমরা এগোনি তাই প্রশ্ন। তোমরা তো কেউ এগোতে চাওনি। লাস্ট উজ্জ্বল মানে এদিকে কোনো ইন্টারেস্ট নেই। তো তোমাদের ইন্টারেস্ট না থাকলে আমি কি করে বলি যে তোমরা এখানে আসো? না না, এক সময় ছিল তুমি বলতে যে না আমাদের সময় ভালো সময় ছিল, ভালো ব্যবস্থা ছিল, এখন সেরকম সুযোগ সুবিধা নাই, পরিবেশ ভালো না। না না, তোমরা নিজেরাই তো এগোনি, নিজেরা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে খুবই কোশ্চেন করেছে এই জন্য, এবং আপনার মেয়ে, এবং সেই সাথে কিন্তু আমার কোশ্চেনটার একটু সিমিলারিটি কিন্তু ছিল, যে আসলে এই যে বিষয়গুলো, যে আপনারা তখন এত ভালো ভালো চলচ্চিত্র হতো, এখন আপনার কাছে কি মনে হয় যে আপনার পরিবারের কাউকে আপনি কেন আনেননি? আমি আনিনি না, এটা ঠিক নয়। তাদের আগ্রহ ছিল কম, সেই কারণে তারা আসেনি। আর পড়াশোনায় খুব ভালো ছিল, পড়ার দিকে মনোযোগ ছিল তার খুব বেশি, যে কারণে আমিও তাকে ডিস্টার্ব করিনি। আচ্ছা, লাকি মনে হয় সম্ভবত আমাদের সাথে আছেন আপনি, তাই নাকি? জি, আর কিছু বলার আছে কি আপনার? ধন্যবাদ। হ্যাঁ, আমার বাবার এই ইন্টারভিউ প্রচার করার জন্য। জি, সবাইকে ধন্যবাদ ফোন করার জন্য। আসলে আমাদের টেলিভিশন সবসময় যারা গুণী মানুষ তাদেরকে আসলে
আমরা সামনে আনতে চাই এবং তাদেরকে আমরা দর্শকদের মাঝে নিয়ে আসতে চাই, সেটাই আমাদের প্রচেষ্টা থাকে সবসময়। যে বিষয়টি আপনাকে বলছিলাম যে আসলে তখন এক ধরনের চলচ্চিত্রের বিষয় ছিল, এখন আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে সেভাবে এগোতে পারছি? সেই সময়তে মনে করেন যখন আমি অভিনয় জগতে আসিনি, চলচ্চিত্র দেখার কোনো একটা প্রবণতা ছিল। তখন সে দিয়ে ভারতে ছিল উত্তম সুচিত্রার যুগ, দিলীপ কুমার, নার্গিস এদের যুগ। সেই সময়তে যারা অভিনয় করতেন মানে সম্পৃক্ততা ছিল তাদের অভিনয়ের সাথে, গল্পের সাথে। এবং তখনকার গল্প আমাদের দেশে তখনকার যে সমস্ত ছবি ছিল মনে হতো যেমন এটাই বোধহয় আমার পরিবার, এটাই বোধহয় আমার জীবন। কিন্তু আজকে সেখান থেকে বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে একটু, সেই আগের মতো জীবনের গল্প আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা চলচ্চিত্রে সব ক্ষেত্রে। কিছু কিছু পরিচালক আছেন যখন মনে হয় যে না এটা একটা ভালো, যেমন জাকির হোসেন রাজুর একটা ছবিতে অভিনয় করেছিলাম, মনে প্রাণে আছো তুমি। এখানে আমার যে ইচ্ছা ছিল সেটা হলো যে আমি নায়িকার বাবা, সে নায়িকা ভালোবাসে নায়ক সাকিবকে, কিন্তু সাকিব তাকে ভালোবাসে অন্য একজনকে। তখন সে বিষ খাবে বলে বিষ এনে রেখেছে, তো ওটা হঠাৎ আমি দেখে ফেলি। দেখে ফেলে খাওয়া দাওয়ার পরে যে মা বালিশের নিচে যে ওষুধটা আছে ওটা আমাকে দিত, তো ওটা নিয়ে দেখে বললো বাবা এটা তো খেলে তুমি মরে যাবে। আমি বলছিলাম যে বাবা আমি মরবো, তুমি মরবে না। আসলে অনেক বেশি মানে সেই জায়গাটা টাচের ব্যাপারটা অনেক বেশি ছিল আগের চলচ্চিত্রের। এখন আসলে সেভাবে আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন আপনার কি মনে হয় যে চলচ্চিত্র কি এখন আবার কি আমাদের টার্ন করা শুরু করেছে, যে এখন কি আবার ভালো দিকে যাচ্ছে? ভালোর দিকে যাচ্ছে একটু আগের তুলনায়। আচ্ছা, আরেকটি ফোন আছে, আরো অনেক কথা বলবো আপনার সাথে, কিন্তু ফোনটি নিয়ে আসি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? শাখা ভাই সাথে কথা বলবো, আমি জাকির হোসেন রাজু। একটু আগে আপনার কথা হচ্ছিল রাজু ভাই, আপনার সিনেমা নিয়ে আসলে একটু আগে শাখা ভাই একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। জি রাজু ভাই কথা বলুন। আসসালামু আলাইকুম শাখা ভাই। ওয়ালাইকুম সালাম। জি রাজু ভাই কেমন আছেন আপনি? জি আল্লাহ রাখছে আপনাদের দোয়ায়। আপনার শরীর কেমন বলেন? আচ্ছা, আমার শরীর ভালো আছে, আর আপনাকে অনেক শুভেচ্ছা, লাইভে এসেছেন আপনি। আর আপনি মুখে না বললেও আমি জানি যে আপনি অনেক ভালোবাসেন আমাকে, আমার প্রতি আপনার অনেক শ্রদ্ধা আছে। হ্যাঁ জি, আর আপনার প্রতি আমার অনেক ভালোবাসা আছে, এটা আপনি জানেন। তবে শুধু একটা কথা বলতে চাই যে যারা আসলে খুব সহজ সরল এবং এই খুব সাধারণভাবে চলাফেরা করে অথচ ভেতরে ব্যক্তিত্ব আছে, এইসব মানুষকে সাধারণ মানুষ বেশিরভাগই ভুল বোঝে, মনে করে ব্যক্তিত্ব নাই। হ্যাঁ, তো আপনিও সেরকম একজন মানুষ, খুব সহজ সাধারণ এবং সাধারণভাবে জীবনযাপন করেন, অথচ ভেতরে একটা অন্যরকম ব্যক্তিত্ব বহন করেন। তো আর কেউ মূল্যায়ন করুক বা না করুক, আমাদের আসলে দেখার জন্য একজন আছেন উপরওয়ালা, হ্যাঁ, তিনি আমাদের সহযোগী। তো আপনার জন্য অনেক দোয়া। ওইটাই আপনার এই যে মনে প্রাণে আছো তুমি ছবিটার কথা বলছিলাম। আপনি ভালো থাকবেন এবং আপনার দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থভাবে দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ আপনার ভালো রাখুক, সুস্থ রাখুক। অনেক অনেক ধন্যবাদ রাজু ভাই আপনাকে। ওনার কথা একটু আগে আমাদের হচ্ছিল, আপনি বলছেন তার চলচ্চিত্র, তার একটি ছবি নিয়ে। এই যে উনি বলছিলেন যে আমাদের দেশে মানে গুণী শিল্পীদের কিন্তু আসলে সেভাবে মূল্যায়ন হচ্ছে না, এটার সাথে আমরাও কিন্তু একমাত্র। আমরা দেখতে পাই যে গুণী শিল্পীদের সেরকম হয়তো মূল্যায়ন হচ্ছে না, তাদের হয়তো একটা সময়ের পর গিয়ে আমরা তাদেরকে হয়তো মূল্যায়ন করার চেষ্টা করি, কিন্তু সেটা হয়তো তাদের জীবন দশায় তারা দেখে যেতে পারে না। এই বিষয়টা কি বলবেন যে আসলে যেই ইন্ডাস্ট্রিকে আপনারা একটা জায়গা থেকে তুলে নিয়ে এসে একটা ভালো জায়গায় নিয়ে আসেন, এত দূর নিয়ে এসেছেন, তাই সেই ইন্ডাস্ট্রির পিছনে এত কষ্ট করেছেন, কিন্তু সেই মূল্যায়নের জায়গাটা আসলে পাওয়া যায় না। একটু আগে খলিল ভাইয়ের কথাই হচ্ছিল, এরকম অনেক শিল্পী আছেন, কি বলবেন আপনি এই বিষয়ে? এটা আমার জীবনে একটা বিরাট পাওয়া মনে করি আমি, যে খলিল ভাইয়ের সঙ্গে অভিনয় করার সুবাদে এই যে কথাটা বলেছেন, এটা আমার জন্য একটা মানে অসাধারণ প্রাপ্তি। বোধহয় জাতীয় পুরস্কার পেলেও এতটা আনন্দিত হতাম না যেটা খলিল ভাই বলেছেন। পরবর্তীকালে এসে হক অনেক সাহেবের একটা ছবি, কি ছবিতে যেন কাজ করছিলাম, আমার মানে থাকার জায়গা হচ্ছিল না। তখন খলিল ভাই বললেন যে আমার ঘরে তো একটা খাট আছে আলাদা, ওকে এখানে দিয়ে দাও। খলিল ভাই কখনো কাউকে নিয়ে এক রুমে বসবাস করেছেন, শুয়েছেন, মানে অন্তত শুটিংয়ে, আউটডোরে,
এটা আমার জানা নেই, কিন্তু এটা আমি অত্যন্ত ভাগ্যবান এবং মানে কি বলবো, আর এত বড় মনের মানুষ আমার খুব কম মনে হয়েছে। একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যখন তাকে পুরস্কৃত করা হয়। হ্যাঁ, তো পুরস্কৃত করা হয় মানে পুরস্কারটা আসলে সেই জন্য, পুরস্কারটা হচ্ছে যে তার কাজের একটা স্বীকৃতি, মূল্যায়ন। তো সেই জায়গা থেকে আসলে পুরস্কারের জায়গা থেকে যে আপনি এ পর্যন্ত আসলে আপনার কাজের সেই মূল্যায়নটা আপনি পেয়েছেন কিনা সেটা আমরা জানবো, কিন্তু আরো একটি ফোন আছে, ফোন নিব। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো হ্যালো শাকা ভাই। জি চন্দন ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো শাকা ভাই। চন্দন ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার অনুষ্ঠান দেখছি ভাই, জি আমার খুব ভালো লাগছে। আমি ইটিভির মাধ্যমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, জি কারণ আপনি তো চলচ্চিত্র, টেলিভিশন, বেতার সবখানেই আপনার অবাধ বিচরণ। জি তার মধ্যে আমি মনে করি যে রেডিওর নাটকের উন্নয়নে আপনার যে অবদান এবং সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আপনি সম্প্রতি বেতারের ৭৫ বছর পূর্তিতে জি আপনাকে যে সম্মাননা জানানো হয়েছে, জি সেজন্য বেতার এবং আমরা বেতারের শিল্পীরা সবাই গর্বিত। এবং সেটা আপনি আরো সুন্দরভাবে সাবলীলভাবে এগিয়ে যান, আমাদের সবার প্রার্থনা আপনার কাছে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। কি পুরস্কার আপনি পেয়েছেন বেতার থেকে, আমি একটু জানতে চাচ্ছি। বেতার নাট্যকার নাট্যশিল্পী সংসদ থেকে সম্মাননাটা দেওয়া হয়েছে, যেটা সরকারের পক্ষ থেকে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। ৭৫ বছর পূর্তি হিসেবে সরকারিভাবে আমাদের তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু সেই শিল্পী সমিতির, বেতার নাট্যকার নাট্যশিল্পী সমিতির মহাসচিব হলেন জাকির হাসান চন্দন, যার সঙ্গে একটু আগে কথা বললাম। উনি এই সম্মাননার হিসেবে আমার প্রপোজ করেছেন এবং সর্বসম্মতিক্রমে গ্রহণ হওয়ার পরে এটা ওই যে রেডিওর মাইক্রোফোন যে আছে, সেই মাইক্রোফোনের একটা প্রতীক হিসেবে একটা রিকোয়েস্ট তৈরি করে দিয়েছেন, আর একটা উত্তরীয়। তো আসলে আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাইছি, যে আমাদের বেতার বলেন, টেলিভিশন বলেন, চলচ্চিত্রে বলেন, আপনার অবদান অনস্বীকার্য এবং আপনি অনেক অনেক অবদান রেখেছেন। সামনে আসলে আপনি কিভাবে দেখতে চাইছেন আমাদের এই চলচ্চিত্র বা আমাদের টেলিভিশনকে, কিভাবে আপনি আসলে দেখতে চাইছেন? আমার চাওয়া একটাই, লাভ দ্য পিপল, মানুষকে ভালোবাসো। ভালোবাসার আগে পিছে কিছু নাই। যে ভালোবাসতে যায় না, একটা ইয়ে আছে না যে ফুল এবং শিশুর হাসি যে ভালো না বাসে সে মানুষ খুন করতে পারে নির্দ্বিধায়। সুতরাং ভালোবাসার উপরে কিছু নেই। লাভ দ্য পিপল, মানুষকে ভালোবাসুন। মানুষকে পেলে আল্লাহকে পাবেন, সৃষ্টিকর্তাকে পাবেন। মানুষকে না ভাসলে কিছুই পারবেন না। সেই সম্মানটা, পারস্পরিক সম্মানটা আসলে আমাদের সবার ভেতরে থাকা উচিত। আর একজন ভালো মানুষ না হলে তো ভালো আর্টিস্টও হওয়া সম্ভব না। আমি যদি আপনাকে সম্মান না করি, আমাকে কেউ সম্মান দেবে না। হতে পারেন আপনি ছোট হোক বা যাই হন, কিন্তু স্বীকৃতি হিসেবে আপনি একটা স্টার হয়েছেন, আজকের স্টার আপনি। সেই স্টারিজমকে যদি আমি অস্বীকার করি বা অসম্মান করি, তাহলে আমাকে কেউ অসম্মান করবে না। তো মানুষের প্রতি সম্মান এবং ভালোবাসা দুটোই জিনিসই মানুষের সঙ্গে যাবে, তার কর্মটা যাবে। চমৎকার বললেন, খুবই ভালো লাগলো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চাইছি যে আপনি আরো অনেক কাজ করেন এবং আমাদেরকে আরো অনেক কাজ উপহার দেন, যেমনটা আপনি দিয়েছেন আগে, এখনো আপনি দেন এবং ভবিষ্যতে আপনাকে আমাদের পাশে পেতে চাই, সেটাই আমরা কামনা করছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার ভবিষ্যৎ জীবনের প্রতি। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ ইটিভির সমস্ত কলাকৌশলীকে এবং কর্মকর্তাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল চলচ্চিত্র অভিনয় শিল্পী জামিলুর রহমান শাখার সাথে, আর এর সাথেই শেষ করছি ২১ সন্ধ্যা তারার আজকের আয়োজন। দর্শক, আবার আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন ২১ সকল আয়োজন।